আচ্ছা, এইটা কি দেখা যায় ক্লিয়ারলি? একটু বলেন তো, এটা কি ক্লিয়ারলি দেখা যায়? আমি একটু দেখি। এটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন প্লিজ। আহ সব এক্সাম গুলো টপ ক্লাস হয়েছে, বাট ফরটানে ফেল করবো। আজকের এই ক্লাসটা একটু মন দিয়ে করেন, বিশ্বাস করেন আপনি ফেল করবেন না। যাদের ফরটানের অবস্থা খুবই খারাপ, একেবারেই পড়েন নাই, আপনারা জাস্ট আজকের এই ক্লাসটা দেখেন, সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখেন, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আপনার ফেল কোনোভাবেই আসবে না। ঠিক আছে? কোনোভাবেই আসবে না। লেখা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা জাস্ট এটা বলেন, তাহলে আমরা আলোচনা শুরু করে দেবো। ঠিক আছে? উত্তর না মিললেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, জাস্ট চিল। বেসেলের সমাধানটাই সূত্র প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আনস দিয়ে আসছে প্লাস। সমস্যা নেই, পার্শিয়াল মার্কস পাবেন। আমরা কি আলোচনা শুরু করব? এই লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এইটা কি দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে কিনা একটু কথা বলেন দ্রুত। আর জুম কিভাবে করব? আর তো জুম করা যাবে না রে ভাই, আর জুম তো হবে না। এই আর জুম হবে না, ঠিক আছে? আর জুম করলে এটা ফেটে যাবে। সর্বোচ্চ এতটুকুই করা সম্ভব, সর্বোচ্চ এতটুকুই করা সম্ভব। সে তো তার জায়গাতে থাকতে চাচ্ছে না। ওকে, দেখা যাওয়ার কথা। ওকে, চলুন শুরু করি। এখন আপনারা আমার কথাগুলো একটু, প্রথমত আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনের মধ্যে প্রশ্ন কিভাবে চেঞ্জ হয়ে আসতে পারে সেইটা নিয়ে আলোচনা করব, এবং চেঞ্জ হলে কিভাবে সমাধান করতে হয় সেইটা নিয়ে আমরা, যখন আমরা প্রবলেমগুলো সলভ করে দেখাবো সেখানে আলোচনা করব। তার মানে প্রথম কাজ হচ্ছে পরীক্ষাতে কি কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব কিভাবে পরিবর্তন হতে পারে সেটা নিয়ে। তারপর সেগুলোর সমাধান আমরা আলোচনা করব। ঠিক আছে? আগে আমরা একটু দেখি, তারপরে হচ্ছে আমরা আপনার প্রশ্ন করব। আচ্ছা, তো অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ফরটার্ন এই অধ্যায় থেকে মোটামুটি আপনারা শিওর থাকেন 14 থেকে 20 মার্কস কমন পাবেন। আমার কথাগুলো পরীক্ষার পরে মিলিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, দেখেন, ভিন্ন ভিন্ন তিনটি সংখ্যা এক্স ও ওয়াই, মানে এক্স ওয়াই জেড এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটি বের করার জন্য একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। এখন এখানে একটা কথা আমি বলি, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে মোস্ট প্রবাবলি এটা 10 মার্কসের জন্যই আসবে। এখন যদি আপনার পরীক্ষাতে বলে ফ্লোচার্ট অঙ্কন করার জন্য, দেখেন এখানে আমাদের বলেছে কি, এখানে আমাদের বলেছে ফ্লোচার্ট অঙ্কন করার জন্য। সো আপনার কোনো কোয়েশ্চনে যদি ফ্লোচার্ট অঙ্কন করতে বলে, তাহলে আপনাকে মাস্ট বি অ্যালগোরিদম লিখতে হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে যদি আপনাকে বলে ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট, তাহলে এইটার সাথে সাথে আপনাকে অ্যালগোরিদমটাও লিখতে হবে। ঠিক আছে? অ্যালগোরিদমটাও লিখতে হবে। এখন যদি এই প্রশ্নটার মধ্যে এই ফ্লো চার্ট না বলে, যদি বলতো যে আপনি একটা ফরটার্ন প্রোগ্রামটি লিখো, তাহলে আমরা শুধু এবং শুধুমাত্র ফরটার্ন লিখবো। অর্থাৎ অ্যালগোরিদম যদি বলে তাহলেও আমরা অ্যালগোরিদম করব, অ্যালগোরিদম না বললেও আমরা অ্যালগোরিদম করব। আর যদি আপনার ফ্লোচার্ট বলে তাহলে আপনারা অ্যালগোরিদম করব। আর যদি শুধু অ্যালগোরিদম বলে তাহলে শুধু অ্যালগোরিদম। তার মানে তিনটা বিষয়। যদি শুধু অ্যালগোরিদম বলে তাহলে অ্যালগোরিদম, যদি ফ্লোচার্ট বলে তাহলে অ্যালগোরিদম প্লাস ফ্লোচার্ট, আর যদি শুধু ফরটার্ন বলে, যেমন এখানে যদি বলতো যে ফরটার্ন প্রোগ্রামটি লিখো, তাহলে আমরা শুধু এবং শুধুমাত্র ফরটার্ন প্রোগ্রাম লিখবো। আর যদি বলে যে ফরটার্ন এবং ফ্লোচার্ট লিখো, তাহলে অ্যালগোরিদম, ফরটার্ন, ফ্লোচার্ট তিনটাই লিখতে হবে। না বুঝলে প্রশ্ন করবেন। ঠিক আছে? এখন আসেন এই প্রশ্নটা কিভাবে কিভাবে আসতে পারে। মোটামুটি কনফার্ম এই প্রশ্নটা আসবে আমাদের পেইড কোর্সে 57 নম্বর ক্লাস, পেইড কোর্সের 57 নম্বর ক্লাস। দেখেন, এক্স ওয়াই জেড, তো প্রথম বিষয় হচ্ছে এখানে এক্স ওয়াই জেড এর জায়গাতে আপনার এবিসি দিতে পারে, এল এম এন দিতে পারে, যে কোনো ডিজিট দিতে পারে, মানে যে কোনো আলফাবেট দিতে পারে। ঠিক আছে? এটা চেঞ্জ হতে পারে। আবার এইটা নাও দিতে পারে, যেমন বলতে পারে কি যে তিনটা সংখ্যা এর মধ্যে, বা তিনটা সংখ্যার মধ্যে। যদি তিনটা সংখ্যা কি কি মেনশন করে না দেয়, তাহলে প্রথমত আপনাকে ওই সংখ্যাগুলোকে রিড করতে হবে কিবোর্ড থেকে, যে সংখ্যাগুলো এত, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে পরিবর্তন। এখানে বড় সংখ্যার পরিবর্তে আপনার পরীক্ষাতে আসতে পারে ছোট সংখ্যাটি।
এখন দেখেন যদি বড় সংখ্যা বলে তাহলে হচ্ছে আমরা লার্জ দিয়ে করব, আর ছোট সংখ্যা বললে হচ্ছে আমরা স্মল দিয়ে করব, আর লেস দেনের জায়গাতে গ্রেটার দেন, গ্রেটার দেনের জায়গাতে লেস দেন। এই হচ্ছে এই কোয়েশ্চেনের পরিবর্তন। মোটামুটি কনফার্ম এই প্রশ্নটা এই বছর আসার পসিবিলিটি খুবই 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 বেশি। আশা করি ক্লিয়ার। আসেন 3 নম্বরে, একটি অ্যালগোরিদম, দেখেন খুব সুন্দর করে বলেছে, একটি অ্যালগোরিদম এবং একটা ফর টার্ম লিখো যা একটা পূর্ণ সংখ্যা n কে পড়বে। এখন এইখানে যে পূর্ণ সংখ্যা n, এটা কিন্তু এখানে বলে দিছে, এটা বলে নাও দিতে পারে যে পূর্ণ সংখ্যাটি লিখো, এটা বলে নাও দিতে পারে। সো যদি পূর্ণ সংখ্যা না বলে দেয় তাহলেও আপনাকে এটা বুঝে নিতে হবে যে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা আমি এটাকে আরেকটু জুম করি, আরেকটু জুম হওয়ার কথা, রাইট, আরেকটু করা যায়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কি রে ভাই, জুম করলেও সমস্যা, না করলেও সমস্যা। আশা করি দেখা যায়, তাই না? আচ্ছা দেখতে কি কোনো সমস্যা হচ্ছে? দেখতে কি কোনো সমস্যা হচ্ছে একটু বলেন তো। মেবি ক্লিয়ার, আমার এখান থেকে তো মনে হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? একটু রেসপন্স করবেন প্লিজ, আমি কথা বলে একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আমি একেবারে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে আপনারা কেউ কথা বলবেন না। আচ্ছা এখন দেখেন, এখানে বলেছে কি যে একটা ফরটার্ন প্রোগ্রাম লিখো যেখানে একটা পূর্ণ সংখ্যা n পড়বে এবং n মৌলিক কিনা সেটা আপনার নির্ণয় করবে। এখন এই n পড়ার কথা যদি নাও বলে তাও আপনাকে n কে পড়তে হবে, কারণ এখানে মৌলিক সংখ্যাটা কত আমরা কিন্তু জানি না, সো এটাকে পড়তে হবে। এখন এই প্রশ্নটার মধ্যে দেখেন আপনাকে অ্যালগোরিদম এবং ফরটার্ন প্রোগ্রাম আপনাকে লেখার কথা বলা হয়েছে, সো এখানে কিন্তু ফ্লোচার্ট বলে নাই। সো আপনি যদি এখানে ফ্লোচার্ট না দেন তাহলেও কোনো সমস্যা নাই। তবে যদি আপনি চান দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি দিবেন কিনা, ঠিক আছে? এবং দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেক ভাবে চেঞ্জ হয়ে আসতে পারে। এই প্রশ্নটা যেমন বলতে পারে কি যে একটা পূর্ণ সংখ্যা পড়বে এবং এবং 500 এর নিচে, 500 এর নিচে সকল মৌলিক সংখ্যা ছাপাবে, এইরকম কিছু একটা নির্দেশনা দিয়ে দিতে পারে। সো ওইটার জন্য লাস্টে একটা পার্ট জাস্ট অ্যাড করে দিতে হয়, তাহলেই হয়ে যায়। আসেন 5 নম্বরে, 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পড়বে এবং ওই সংখ্যার যে অঙ্কগুলা থাকবে সেই অঙ্কগুলোর যোগফল নির্ণয় করবে। আমাদের ক্লাস নাম্বার 33 এবং এটা মোটামুটি কনফার্ম পরীক্ষাতে আসবে, মোটামুটি কনফার্ম পরীক্ষাতে আসবে। এই সাজেশনের কোনো কোয়েশ্চেন কোনোভাবেই স্কিপ করা যাবে না। 6 নম্বর, দেখেন এই প্রশ্নটা 100% আসবে। এখন এইটা অনেক ভাবে চেঞ্জ হতে পারে, অনেক ভাবে চেঞ্জ হতে পারে। প্রথম বিষয়টা হচ্ছে দেখেন, একটি অ্যালগরিদম এবং একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যেটা 100 অপেক্ষা ক্ষুদ্রতর। সো এই 100 ডিজিটটা পরিবর্তন হতে পারে। বলতে আমি এখানে পরিবর্তনকে বুঝিয়েছি। 100টা পরিবর্তন হয়ে এখানে 200, 300, 400, 500, 1000, 1 কোটি, হোয়াট এভার যা কিছু থাকতে পারে। এই যে 7, এই 7টা পরিবর্তন হতে পারে, এই 7টা পরিবর্তন হতে পারে, ঠিক আছে? আর এই যে 9 এবং হয়, এখানে দুইটা শব্দ আমি লিখে দিচ্ছি, দেখেন একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে নয়। এখন দেখেন যদি 7 দ্বারা বিভাজ্য, এখানে 7-এর পরিবর্তে যে কোনো ডিজিট দিতে পারে, 8, 10, 20, 50, 100, হোয়াট এভার যে কোনো কিছু দিতে পারে। এখন দেখেন যদি 7 দ্বারা বিভাজ্য 9 বলে, 9 বলে, তাহলে আপনাকে লিখতে হবে নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0। আমি জাস্ট মূল পয়েন্টটাকে লিখে দিচ্ছি। আর যদি বিভাজ্য হয়, যেমন এই অংশটা নাই এতটুকু পর্যন্ত, যেটা 7 দ্বারা বিভাজ্য, তার মানে বিভাজ্য হয়, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইকুয়াল 0, ইকুয়াল 0, দ্যাটস ইট। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন যে এখানে আপনার 100 এর ডিজিটটা পরিবর্তন হতে পারে, 7 ডিজিটটা পরিবর্তন হতে পারে, এবং হয় এবং নয় এই দুইটার মধ্যে কনফিউশন কিন্তু সব থেকে বেশি হয়।
আপনি পরীক্ষার হলে এসেছে হয়, কিন্তু আপনি দেখেছেন 9, কাহিনী এখানেই শেষ। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন এই প্রশ্নটা একটু করে নেবেন, তিনটে সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের জন্য এটা খুব সিম্পল একটা প্রশ্ন। এখন আপনারা বলেন যে অ্যালগোরিদম থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা দ্রুত রেসপন্স করবেন। ঠিক আছে, একটু রেসপন্স করেন প্লিজ। অ্যালগোরিদম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অ্যালগোরিদম, আপনাদের প্রশ্নগুলো দেখবো, তারপর আমরা নেক্সট টপিকে যাব। খুব দ্রুত রেসপন্স করবেন প্লিজ। কোনটার ক্লাস নাই রে? সবগুলোর ক্লাস আছে। এইটার কথা বলতেছেন? এইটার উপরে 7-8টা ক্লাস আছে, এখানে ক্লাস নাম্বারটা লেখা হয় নাই। এইটার ক্লাস আছে তো, সিম্পল প্রোগ্রামের চ্যাপ্টার এটা। দেখেন এটা হচ্ছে সিম্পল প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রামের প্রথম অধ্যায়, মানে প্রথম ক্লাস সিম্পল প্রোগ্রাম। সিম্পল প্রোগ্রামের প্রথম ক্লাস, প্রথম 2-3টা ক্লাস, প্রথম 2-3টা ক্লাসের মধ্যে সেম প্যাটার্নের প্রবলেমগুলো সলভ করানো হয়েছে। ডেফিনেটলি ক্লাস আছে। সিম্পল প্রোগ্রামের প্রথম 2-3টা অঙ্ক হচ্ছে সেম প্যাটার্নের। ঠিক আছে, 100% কোয়েশ্চেন আসবে, প্রতি বছর আসে। ঠিক আছে, ক্লিয়ার? এই কথা বলবেন, 250 জনের উপর লাইভে যুক্ত আছেন, কথা বলেন না কেন? কথা বলতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা সিরিজ প্রোগ্রামে আসি। তো সিরিজ প্রোগ্রামে আপনাকে কি করতে হবে দেখেন, সিরিজ প্রোগ্রাম। তো সিরিজ প্রোগ্রামের মধ্যে এই যে অঙ্কটা দেখেন, এই অঙ্কটা একটু দেখি। 1 থেকে 99 ধারাটির যোগফল নির্ণয় করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে। এইটা পরিবর্তন হতেই পারে, হবেই পরিবর্তন। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে মনে রাখবো দেখেন, এইটা অনেক ভাবে আসতে পারে। 1 + 2 + 3 + 4 + 99 এরকম আসতে পারে। আবার আসতে পারে 1 + 2 + 3 + 4 + 100, মানে যে কোনো একটা ডিজিট দিয়ে আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ডিজিট দিয়ে আসতে পারে। লাইভ ক্লাসও আছে, শেষ করে ফোন দিলাম, লাইভ ক্লাসও আছে। আচ্ছা, এইরকম আসতে পারে। তারপর হচ্ছে আপনার 1 + 2 + 3 + 4 + n দিয়ে আসতে পারে, আমি সব লিখে দিচ্ছি একেবারে। তারপর আসতে পারে 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + n স্কোয়ার, বা এখানে n এর জায়গাতে 100 দিতে পারে। তারপর আসতে পারে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, আমি n দিয়ে দেখাচ্ছি। সো যাই বলে না কেন সবগুলো প্রশ্ন কিন্তু সেম প্যাটার্নের। ঠিক আছে, আরেকটা প্রশ্ন লিখি আমরা। মনে করেন 1 + 3 স্কোয়ার + 3 কিউব + 3^n, এরকম অনেক ভাবে এই প্রশ্নটা আসতে পারে। এখন এই সবগুলোর মধ্যে পার্থক্যটা কোথায় আছে একটু আমরা দেখি। এই সবগুলোর মধ্যে মেজর আসলে কোনো পার্থক্য নাই। দেখেন এইটা প্রথম দুইটার মধ্যে আমরা কিন্তু ফাইনাল ভ্যালু জানি, সো এটাতে রিড করতে হবে না। আর এখানে যতগুলো প্রশ্ন আমি লিখেছি, 6টা প্রশ্ন লিখেছি, সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যার। দেখেন এখানে সবগুলো কিন্তু ইন্টিজার নাম্বার। আর এই যে এন আছে, আমরা কি জানি যে আই, জে, কে, এল, এম, এন, এই 6টা কিন্তু ইন্টিজার নাম্বার। তো এখানে যা আছে সব হচ্ছে ইন্টিজার। তো এগুলোর যোগফল নির্ণয় করার প্রথমে কিন্তু আমাদের কি লিখতে হয়, আমাদের লিখতে হয় ইন্টিজার সাম। ঠিক আছে, ইন্টিজার সাম। এখন দেখেন এই দুইটার মধ্যে কিন্তু আমাদের ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু আমরা জানি, বাট এইটার মধ্যে দেখেন এইগুলোর মধ্যে কিন্তু আমরা ফাইনাল ভ্যালুটা জানি না, মানে এন এর যে মান সেইটা আমরা জানি না। তো অজানা কোনো রাশি থাকলে সেটাকে রিড করতে হয় কিবোর্ড থেকে। সো তারপরে হচ্ছে আপনাকে এখানে রিড করতে হবে। তো কাকে রিড করবেন? এন কে, মানে যেটা দেয়া থাকবে। এখানে এন আছে, সো এন, পি থাকলে পি, আই থাকলে আই, যা থাকবে আর কি। তারপরে হচ্ছে আপনার সামের মান ধরতে হবে। তো সাম সমান আমরা ধরে নিলাম 0। তারপর আমরা ডু লুপ নিব, ডু 7। এখানে যদি এন থাকে তাহলে এখানে এন নেওয়া যাবে না, অন্য কিছু। ইনিশিয়াল ভ্যালু, দেখেন ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু হচ্ছে 99। ইনক্রিমেন্ট যদি 1 হয়, মানে বৃদ্ধিটা যদি 1 হয় তাহলে সেটা লিখতে হয় না। এখানে 1 2 3 4 5 6 99, তার মানে এখানে ইনক্রিমেন্ট 1 করে, সো এখানে ইনক্রিমেন্ট লেখার দরকার নাই। কিন্তু কোয়েশ্চেনটা যদি এরকম হতো 2 + 4 + 6 + 100, সেক্ষেত্রে দেখেন এই দুইটার পার্থক্য 2, মানে ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে, সেক্ষেত্রে আপনাকে এখানে 2 লিখতে হবে। বাট যদি 1 হয় লেখার দরকার নাই।
তারপর সামের সূত্র লিখবেন, প্রিন্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর ডু লুপের ক্ষেত্রে দেখেন আমি খুব ভালো করে আপনাদেরকে বিষয়গুলো বলে দিচ্ছি। ডু লুপের ক্ষেত্রে আচ্ছা দুইটা বিষয় আমি একটু বলি। প্রথম বিষয় হচ্ছে যদি আপনার যোগফলটা পূর্ণ সংখ্যার হয় তাহলে আপনি ইন্টিজার সাম লিখবেন, মানে এই অংশটা লিখবেন। এই অংশটা আপনি তখনই লিখতে পারবেন যদি সেটা পূর্ণ সংখ্যার যোগফল হয়। যদি ভগ্নাংশ হয় তাহলে এটা লেখা যাবে না। যেমন আপনার যদি কোয়েশ্চেনটা এরকম হয় 1+1/2 1/3, তারপর হচ্ছে মনে করেন 1/100, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ। সো এটার ক্ষেত্রে এই অংশটা লেখা যাবে না। তারপর হচ্ছে ডু লুপের ক্ষেত্রে অজানা মানে যে রাশিগুলো পরিবর্তনশীল সেইগুলোকে ডু লুপে নিতে হয়। ফর এক্সাম্পল আমরা যদি এইটাকে সলভ করে দেখেন 1 2 3 4 5, মানে এই যে বৃত্তিগুলা চেঞ্জ হচ্ছে, তার মানে এইগুলোকে আমরা ডু লুপের মধ্যে নিব, পাওয়ার গুলাকে ডু লুপের মধ্যে নেওয়া যাবে না। আবার এইটা দেখেন 1 কে আমরা লিখতে পারি 3⁻0, তার মানে বেস সেম, পাওয়ার চেঞ্জ হচ্ছে, সো পাওয়ারকে ডু লুপে নিতে হবে। তার মানে যেগুলো চেঞ্জ হবে ওইগুলোকে ডু লুপে নিতে হবে। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। এবং মোটামুটি এইগুলো থেকে একটা প্রশ্ন এই বছর আসার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি, মানে খুবই বেশি, মানে খুবই বেশি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। এইগুলা ক্লিয়ার থাকা খুবই দরকার, এইগুলা ক্লিয়ার থাকা খুবই দরকার, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। ফ্লো চার্ট পেন্সিল দিয়ে অঙ্কন করাটাই ভালো, ঠিক আছে? ফ্লো চার্ট পেন্সিল দিয়ে অঙ্কন করাটাই ভালো। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলেন, তাহলে আমরা সামনে আগাবো, ঠিক আছে? একটু দ্রুত কমেন্ট করবেন প্লিজ। তারপর দেখেন এই যে কোয়েশ্চেনটা 100, এইটা এরকমও আসতে পারে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার, এইরকমও কিন্তু এটা আসতে পারে। মানে এখানে 100 থেকে 1, আবার এটা 1 থেকে 100 কিন্তু আসতে পারে। সো এই পরিবর্তনটা মাথায় রাখবেন। আরেকটা আপনাকে বলি, এটা কিন্তু একটা প্রত্যবর্তী রাশি। প্রত্যবর্তী রাশি মানে যেগুলো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়, এটা হচ্ছে প্রত্যবর্তী রাশি। এখন এই কোয়েশ্চেনটা যদি এরকম না হয়, যদি সেটা এরকম হতো, দেখেন কত সুন্দর, কত সুন্দর, কিউট, একেবারে কিউট বাচ্চাটা। সো এরকম যদি হতো তাহলে কিন্তু এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম হয়ে যেত। কিন্তু এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণে এখানে এক্সট্রা কিছু জিনিস লিখতে হয়, এটা আমি ক্লাসে দেখিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তাহলেই হয়ে যায়, একেবারেই সিম্পল বিষয়। আসেন এই 4 নম্বর প্রশ্ন, মোটামুটি এটা 100% আসবে পরীক্ষাতে। এখন দেখেন এইখানে এই যে একটা সমীকরণ দেয়া আছে, এইটার বলেছে 6 দশমিক স্থান পর্যন্ত। সো যদি আপনাকে দশমিক উল্লেখ করে দেয় তাহলে আপনাকে ফরম্যাট ইউজ করতে হবে, মাস্ট বি ইউজ করতে হবে। 6 দশমিক স্থান পর্যন্ত মান ছাপাবে, তার মানে এখানে ফরম্যাট আপনাকে মাস্ট বি উল্লেখ করতে হবে, যেখানে দশমিকের পরে 6 ঘর থাকবে। 6 দশমিক পর্যন্ত মানে হচ্ছে দশমিকের পরে 6 ঘর। ফর এক্সাম্পল পাই এর মান, তার মানে 3.141596, এরকম আরো অনেক অনেক মান আছে, কিন্তু আমরা দশমিকের পরে কয় ঘর ছাপাবো? 6 ঘর। তার মানে দেখেন এই যে 3, এই হচ্ছে 3, 6 ঘর, মানে এতটুকু পর্যন্ত আমরা ছাপাবো, ঠিক আছে? দশমিকের পরে 6 ঘর পাই এর মান ছাপাবে। এখন এটা কিভাবে চেঞ্জ হতে পারে দেখেন, এই যে 1000, এটাকে এভাবে না দিয়ে এটাকে এভাবে দিতে পারে যে +1/1000 স্কোয়ার, একই কথা। 1000 পদ পর্যন্ত, এর মানে এরকম 1/1 স্কোয়ার, 1/2 স্কোয়ার, 1/3 স্কোয়ার, 1/1000 স্কোয়ার, এরকম চেঞ্জ হতে পারে, এইরকম চেঞ্জ হতে পারে। আবার এখানে 1000 এর জায়গাতে 1 লক্ষ হতে পারে, 1 লক্ষ হতে পারে, 1 লক্ষ স্কোয়ার হতে পারে। কোনো সমস্যা আছে? না। এখন আমরা একটু আগে একটা কথা বলেছিলাম, ডুলুপের ক্ষেত্রে পরিবর্তনশীল রাশিগুলোকে নিতে হয়। এখন দেখেন এখানে 1 কে আমরা 1/1 স্কোয়ার দিতে পারি, তাহলে উপরের সবগুলো সেম, সেগুলোকে ডুলুপে নেওয়া যাবে না। প্রথমে এই অংশের যোগফল বের করতে হবে, তারপর যোগফলকে 6 দ্বারা গুণ করব, গুণ করে এটাকে বর্গমূল করে দিলে পাই এর মানটা পেয়ে যাব। আমরা ক্লাসে দেখাবো এটা। সো এইটার ক্ষেত্রে আপনাকে আগে যোগফল বের করতে হবে। সেক্ষেত্রে দেখেন 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তার মানে পাওয়ারটা কিন্তু সেম। সো পাওয়ারকে আমরা ডুলুপে নিতে পারবো না, শুধু বেসকে আমরা ডুলুপে নিতে পারবো। অর্থাৎ যেটা পরিবর্তনশীল সেইটাকে ডুলুপে নিতে হবে। জাস্ট এই বিষয়টা মাথার মধ্যে একেবারে ঢুকিয়ে রাখবেন, ঠিক আছে? আর এই যে আপনার প্রশ্নটা আপনার ফ্যাক্টোরিয়ালের, সেটা একটু ভালো করে দেখে যাবেন। এটা সাধারণত খুব একটা পরিবর্তন হয় না, এখানে 10-এর জায়গাতে 20, 20-এর জায়গাতে 30, 30-এর জায়গাতে 40 হতে পারে, তাহলেই ওকে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আমি একটু ডিটেলস বলার চেষ্টা করতেছি, তাহলেই হয়ে যাবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন,
কথা বলতে হবে। আজকের এই ক্লাস অনেক বড় হবে, আমরা এখনো সাজেশন দেওয়া শেষ করি নাই, সাজেশন দেওয়া শেষ করব, তারপর হচ্ছে এগুলো সলভ করে দিব। সো বুঝতেই পারতেছেন এখানে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। সো দ্রুত রেসপন্স করেন, এগুলো ভালো করে পড়তে হবে। বাট আশা করি এগুলো থেকে আপনারা মোটামুটি সব কমন পাবেন, আশাবাদী আমরা। ক্লিয়ার কিনা কথা বলেন? ক্লিয়ার কিনা কথা বলেন? আচ্ছা, আচ্ছা, এরপরে আসেন, এটা একটু পড়ে যাবেন, এটা সহজ প্রশ্ন। আসেন ফিবোনাচি ধারা, অনেকে এটাকে ফিবোনাক্কি ধারা বলে, যাই বলেন ভাই, ফিবোনাচি ধারা, ঠিক আছে? এইটা কনফার্ম পরীক্ষাতে আসবে। এইটার এই যে 50টা পদ, এই 50টা পদের মধ্যে আপনাকে বলতে পারে 60টি পদ, বলতে পারে 70টি পদ, বলতে পারে 80টি পদ, হোয়াট এভার যাই থাকুক। আর এই যে রাশিতে 6টা করে থাকবে, এই 6টা পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে? তবে তবে এইটিগুলো কিন্তু ফিবোনাচি সিকোয়েন্সের প্রত্যেকটা পদ কিন্তু ইন্টিজার নাম্বার। দ্যাটস ওয়াই এখানে আপনি যে ফরম্যাট ইউজ করবেন সেখানে আই ফিল্ড ইউজ করতে হবে, কোনোভাবেই এফ ফিল্ড ইউজ করা যাবে না। কারণ এফটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দশমিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো দেখেন 1 1 2 3 5, এই দুইটার যোগফল হচ্ছে পরেরটা, পরের দুইটার যোগফল হচ্ছে পরেরটা, পরের দুইটার যোগফল হচ্ছে পরেরটা, এইরকম ধারাই হচ্ছে ফিবোনাচি ধারা, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখে যাবেন, দ্যাটস ইট। আসেন 9 11, এই এই সাজেশনে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আপনারা যদি বলেন তাহলে আমি এই ক্লাসটা শেষ করে সাজেশন পেজে আপলোড করে দিব, আর ওয়েবসাইটে আপনারা ফুল সাজেশন পাবেন, শর্ট সাজেশনটা পাবেন না। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আসেন এখানে দেখি 12 নম্বর, মোটামুটি কনফার্ম আসবে পরীক্ষাতে, মোটামুটি কনফার্ম আসবে, ঠিক আছে? দেখেন মোটামুটি কনফার্ম, তবে প্রশ্ন পরিবর্তন করে আসতে পারে। ফর এক্সাম্পল দেখেন এখানে এই যে সমীকরণ, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, বলেছে দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল। দেখেন এখানে একটা শব্দ বলেছে, সেটা হচ্ছে বাস্তব মূল। এখন প্রশ্ন এটা কিভাবে আসতে পারে, দেখেন এই প্রশ্নটা অনেক ভাবে আসতে পারে। প্রথমে তো এরকম আসতে পারে যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার জন্য একটা ফরটার্ন প্রোগ্রাম লিখো, এরকম। অথবা দ্বিঘাত সমীকরণটা আপনাকে লিখে দিতে পারে, যে এখানে যেভাবে লিখে দিয়েছে দ্বিঘাত সমীকরণটা, এইরকম দ্বিঘাত সমীকরণটা আপনাকে লিখে দিতে পারে এবং এটা বাস্তব মূল বের করার জন্য প্রোগ্রামটা আপনাকে বলতে পারে। আবার এইখানে বাস্তব শব্দটা নাও দিতে পারে, যে সমীকরণে মূল বের করার জন্য। সো এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, এর মূলগুলো বাস্তবও হতে পারে, আবার এটা জটিলও হতে পারে, মানে কমপ্লেক্সও হতে পারে। সো যদি বাস্তব মূল মেনশন করে দেয় তাহলেও আমরা বাস্তব এবং জটিল দুইটাই বের করে দেখাবো। আবার যদি বাস্তব বলে না দেয় তাহলে আমরা দুইটা বের করে দেখাবো, আর দুইটা আপনি এমনিতেই বের করবেন। সো এটা তো আর কনফিউজ হওয়ার কিছু না। এখন আপনার যদি মনে চায় যে না, যেহেতু বাস্তব বলেছে আমি বাস্তবটাই করব, সেক্ষেত্রে আপনি শুধু বাস্তব পার্টটাই দেখাবেন, ঠিক আছে? এইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, সো এইগুলা ছিল আমাদের সিরিজ প্রোগ্রাম রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আসেন আমরা একটু নিচে যাই, এইখানে আসেন ইকুয়েশন এন্ড ফাংশন। আচ্ছা, ইকুয়েশন এবং ফাংশন। এখন এখানে 2 নম্বরটা তো পড়বেন, এখন 3 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন। এখানে আমাদের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5, এইটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। ডেফিনেটলি এটা একটা দ্বিঘাত সমীকরণ, এবং এখানে বলা হয়েছে যে আপনাকে হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করতে হবে 0.5 ধাপে, এই ধাপ পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে? এখানে যে ব্যবধি আছে, এই ব্যবধিটা পরিবর্তন করে দিতে পারে। দেখেন এই প্রশ্ন, মানে এই নিয়ম থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই 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 বেশি। এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটা পরিবর্তন করে দিতে পারে। বিশ্বাস করেন ভাই, এই টাইপের সবগুলো প্রশ্ন হুবহু সেম, শুধু সমীকরণ চেঞ্জ হবে
আপনার ধাপটা চেঞ্জ হবে এবং ব্যবধিটা চেঞ্জ হবে, বাকি সব কিছু সেম। সো পরিবর্তন হলেও আশা করি আপনারা আনসার করতে পারবেন। জাস্ট যা দিবে সেইটা দিয়ে করে আসবেন, কাহিনী শেষ। ঠিক আছে, কাহিনী শেষ। তারপরে আসেন, আগে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনাদের যে আউটপুটের যে অঙ্কগুলো, এগুলোর ক্ষেত্রে আমি জাস্ট এখানে কিছু অঙ্ক দিয়ে রেখেছি, এগুলো একটু ভালো করে দেখবেন, বাট এগুলোর নিয়মটাকে ফলো করবেন। ঠিক আছে, এটা নিয়মটাকে ফলো করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এক্সাম প্রোগ্রামের একটা প্রবলেমই এখানে দেয়া আছে, দেখেন একটাই প্রবলেম আছে, এটা একটু ভালো করে পড়বেন। পরীক্ষাতে আসলে দেখবেন ওই একটা প্রশ্ন আপনার পরীক্ষাতে চলে আসছে, এক্সাম প্রোগ্রামের আর কি। সেলস এন্ড ব্যাংকিং এর দুইটা প্রশ্ন দিয়েছি, খুবই সিম্পল, একটু দেখে দেবেন জাস্ট। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখি, এইটা মোটামুটি কনফার্ম আসবে পরীক্ষাতে। এই যে ফরম্যাটেড ইনপুট এবং আউটপুট, হ্যাঁ এই যে দেখেন ক্লাস নম্বর, আমাদের পেইড কোর্সের ক্লাস নাম্বার 55, মোটামুটি কনফার্ম এই প্রশ্নটা আসবে পরীক্ষাতে। ঠিক আছে, মোটামুটি কনফার্ম পরীক্ষাতে এই প্রশ্নটা আসবে। বিশাল একটা প্রশ্ন, মানে বিশাল প্রশ্ন বলতে প্রশ্নটা বড় বাট আনসারটা খুবই ছোট্ট, একটা বক্সের মধ্যে খুব কিউট 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 কিছু জিনিস নিয়ে একটা সমাধান, ফিল কুলার বিষয় আর কি। তো এখানে আপনার এল এম এ বি এর কিছু মান দেয়া আছে এবং সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে এটার ফলাফল নির্ণয় করতে হবে। সো আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে আপনার তিনটা প্রশ্ন দেওয়া আছে, এই তিনটা প্রশ্ন ভালো করে সলভ করতে হবে। তিনটা মিলে একটা প্রশ্ন পরীক্ষাতে আসলে তিনটেই আসবে, তিনটা মিলে একটা প্রশ্ন 10 মার্কসের। আচ্ছা, এখন আসেন দেখেন, আপনাদের ফরটার্ন এক্সপ্রেশন থেকে 7 থেকে 10 মার্কস আসবে, তবে অ্যাকচুয়ালি এটা 10 মার্কস না, আমি আপনাকে এটা বলবো যে 10 থেকে 14 মার্কস আসবে ফরটার্ন এক্সপ্রেশন থেকে। দেখেন ভাই, আমার কথাগুলো একটু শুনেন। ফরটার্ন এক্সপ্রেশন, এখন এই যে এক্সপ্রেশনের আসলে কমন বলতে কিছু হয় না, আপনাকে এক্সপ্রেশনের নিয়মগুলো ভালো করে দেখতে হবে। এক্সপ্রেশনের নিয়মগুলো ভালো করে দেখতে হবে। আপনি যদি ফরটার্ন এক্সপ্রেশনের নিয়মগুলো ভালো করে পারেন, তাহলে দেখবেন যে পরীক্ষাতে যে প্রশ্নই আসে না কেন আপনি আনসার করতে পারবেন। এখন আপনি যদি মূল বিষয়টাই না বোঝেন, তাহলে এগুলো খুদাই পড়াশোনা করে লাভ নাই, আপনি এগুলো পারবেন না। বাট এক্সপ্রেশন মাচ মোর ইম্পর্টেন্ট। আপনার ব্রিফ কোয়েশ্চেনে আসবে, দেখেন আপনার ব্রিফে আসবে, তারপর হচ্ছে আপনার খ বিভাগে আসবে, তারপর হচ্ছে আপনার গ বিভাগে আসবে। সো এক্সপ্রেশন মাচ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এই যে 2 নম্বর প্রশ্নটা, এইটা মোটামুটি এই বছর 100% আসবে, মানে মোটামুটি এটাকে আমরা 100% বলে দিতে পারি যে চলক লেখার নিয়ম, অর্থাৎ ফরটার্ন ভাষায় চলক লেখার যে নিয়মগুলো আছে সেইগুলা এই বছর আসার সম্ভাবনা খুবই 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 বেশি। এর সাথে আপনি এইটা একটু পড়ে যাবেন, এটা রিডিং টাইপের পড়াশোনা, আর চলক লেখার যে 6-7টা নিয়ম আছে সেই নিয়মগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম থেকে মোটামুটি এই প্রশ্নটি আসবে পরীক্ষাতে। মানে দেখেন এগুলো হচ্ছে বাই সিলেক্টেড কোয়েশ্চেন, মানে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসলে অ্যাকচুয়ালি এরকমই আসবে। এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় একেবারে ক্রিয়েটিভ হয়ে যায় তাহলে ভাই কিছু করার নাই, বাট আমরা যদি বিগত 20 বছরকে ফলো করি তাহলে এরকমই প্রশ্ন হয়ে এসেছে, যেগুলো বলবো সেগুলোই আসার পসিবিলিটি বেশি, এইটাই আসার পসিবিলিটি বেশি 10 মার্কসের জন্য। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার ম্যাট্রিক্স। দেখেন ম্যাট্রিক্স থেকে আপনার এখানে একটা কোয়েশ্চেন দেখেন, এই যে 2 নম্বরটা, এমন একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো, এগুলো দেখা যাচ্ছে কিনা সেটাও আসলে জানি না। দেখা যাচ্ছে কিনা আমি আসলে জানি না, বাট আমি ধরে নিলাম আপনারা দেখতেছেন, মানে লাল হওয়ার জন্য সমস্যা হচ্ছে আর কি এখানে একটু। দেখেন এমন একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যা 3x3 ক্রমের একটি ম্যাট্রিক্স এ পড়বে এবং এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবে। একটা n বাই n ক্রমে, সবগুলা সেম, n বাই n মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, n বাই n ক্রমে ম্যাট্রিক্স মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এটা মনে রাখবেন। ঠিক আছে, আর দুইটা ম্যাট্রিক্সের গুণফল, এই যে দেখেন এইটাও দুইটা ম্যাট্রিক্সের গুণফলই, বাট এটা একই রকম দুইটা ম্যাট্রিক্সের গুণফল, এটা হচ্ছে ভিন্ন রকম দুইটা ম্যাট্রিক্সের গুণফল। মোটামুটি এগুলো থেকে পরীক্ষাতে আসবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা বললে সব করতে পারি, আপনাদের জন্যই তো সব, তাই না? আচ্ছা, লাস্ট ওয়ান, সাব প্রোগ্রাম। দেখেন সাব প্রোগ্রামের প্রশ্ন আসলে আহামরি চেঞ্জ হয় না। দেখেন এখানে একটা পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য ফাংশন সাব প্রোগ্রাম, একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য সাবরুটিন সাব প্রোগ্রাম,
আর তিনটা ইন্টিজার পূর্ণসংখ্যা এল এম এন এর মধ্যে সব থেকে বড় অথবা ছোট এই জায়গাটা পরিবর্তন হতে পারে। দেখেন বড় ছোট এই জায়গাটা পরিবর্তন হতে পারে, বড় দিয়েও আসতে পারে ছোট দিয়েও আসতে পারে। এবং তিনটার যোগফল বের করার জন্য একটা সাবরুটিন সাব প্রোগ্রাম লিখো। এই তিনটা থেকে এক থেকে দুইটা প্রশ্ন মোটামুটি কনফার্ম পরীক্ষাতে আসবে। এই ছিল সাজেশন, এই ছিল সাজেশন। এখন কিছু কথা আমি বলি, একটু শুনবেন। দেখেন আমরা প্রথমে বলেছি যে এক্সপ্রেশনের নিয়মগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এক্সপ্রেশনের নিয়মগুলো আপনাকে দেখতে হবে। এররের যে অঙ্কগুলো আছে মানে তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 15 এরর প্রোগ্রাম, মানে এখানে ছোট ছোট ভুল দেওয়া থাকবে সেগুলোকে আপনার কারেকশন করে দিতে হবে, এইগুলার নিয়ম দেখতে হবে। আপনাকে একটা একটা লাইন দিল বা একটা কোয়েশ্চেন দিল এবং এটার মধ্যে কি ভুল আছে সেটা বের করতে বললো এবং সেটা কারেকশন করতে বললো, এটা আসতে পারে। আর হচ্ছে আপনার যে লকেট এরর, মানে এই যে আপনার আউটপুট বের করার যে অঙ্কগুলো লাস্ট চ্যাপ্টার তিতাসের চ্যাপ্টার 15, এইটা থেকে আপনারা 10 থেকে 14 মার্কস পাবেন। বাট এইটার কোনো প্রশ্ন আমি এখানে দেই নেই, ওই রকম হাতে গোনা কয়েকটা দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখবেন, বাট ওইগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। সো এই যে কথাগুলো আমি একটু বললাম, যদি আপনারা ঠিকঠাক ভাবে বুঝে থাকেন তাহলে ফলটানে ভালো করা আপনাকে কেউ আটকাতে পারবে না। এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যদি না থাকে তাহলে আমরা গাণিতিক সমস্যা সলভ করতে যাব। আর যদি আপনারা গাণিতিক সমস্যা সলভ করতে না চান তাহলে ক্লাস শেষ করে দিব। এখন বলেন যে আপনারা কি করবেন, একটু বলেন। একটু কথা বলেন। আপনারা যদি চান তাহলে আমি ক্লাস এখন শেষ করে দিব, আর গাণিতিক সমস্যা সলভ করাবো না। আর আপনারা যদি বলেন যে না গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সলভ করে দেওয়ার জন্য, তাহলে আমি সলভ করে দিয়ে ক্লাসটা শেষ করে দিব। এখন আপনারা বলেন। অলমোস্ট 200 জন শিক্ষার্থী লাইভে যুক্ত আছেন, সবাইকে কথা বলতে হবে। কথা যদি না বলেন তাহলে আমি একা একা এখানে বকবক করে তো লাভ নাই, তাই না? একটু কথা বলেন, সবাই দ্রুত কথা বলেন। সবাই একটু দ্রুত রেসপন্স করেন, কারণ আপনারা কথা না বললে তো আর আমি এখানে একা একা কথা বলে লাভ নেই, তাই না? কালকে আর লাইভ ক্লাস নেওয়া সম্ভব না রে ভাই। কালকে লাইভ ক্লাস করানোর যদি সময় থাকতো তাহলে আমি কি আজকে এত রাতে এখানে বসে লাইভ ক্লাস করাই? এখন অলমোস্ট 11:30 বাজে। এক্সপ্রেশনের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো দেয়া আছে, আপনি একটু দেখলেই পারবেন, ঠিক আছে? সবাই একটু কথা বলেন। এই দেখেন লাইভে ছিল আগে 250 জনের উপরে, এখন চলে আসছে সেটা অলমোস্ট 150 জনে। মানে পোলাপানের কোনো কোনো দায়িত্ব নাই। ওকে তাহলে বলেন। কম্পিউটারে সলভ করে এখন আউটপুট দেখানোর মতো সময় নাই, ঠিক আছে? কম্পিউটারে সলভ করে আউটপুট দেখানোর মতো এখন সময়, কি যে বলেন আপনারা সেটাই তো আসলে বুঝি না, কি যে বলেন। এই দেখা যায়, দেখা যায় কিনা বলেন। দেখা যায় কিনা বলেন। সেট আপ হয়েছে না? চলেন আমরা একটু রকেট গতিতে আগাই।
আপনারা তো লাইভেই থাকেন না, আমি কিভাবে আপনাদেরকে পড়াবো বলেন। আচ্ছা যাই হোক, শুরু করি আমরা, চলেন। দেখেন এই প্রশ্নটা একেবারে সিম্পল প্রশ্ন, আমি একেবারে সহজভাবে বলি। 1 থেকে 99, 99, 100 যাই থাকে না কেন সবগুলো সেম নিয়ম। প্রথমে যেহেতু এগুলো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, সো আমরা প্রথমে এখানে লিখবো ইন্টিজার সাম। যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যদি হয়, দেখেন পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে সাম সমান 0 ধরবেন, আর যদি আপনার ভগ্নাংশ হয় তাহলে সাম সমান 0.0 ধরবেন। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, সো 0। ডুলক নিব, এটা হচ্ছে লেভেল নাম্বার, এখানে হচ্ছে আই জে কে এল এম এন, ছয়টার মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু আর ইনক্রিমেন্ট। ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু আর ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে, সো 2। তারপর এটা সূত্র হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, কারণ আমাদের হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 দরকার, সো আগের সাম ছিল 0 আর এটার সাথে আমরা 2 যোগ করে দিই তাহলে হচ্ছে 3। তারপর এটাকে কন্টিনিউ করে দিবেন, তারপর এটাকে প্রিন্ট করে দিবেন। এখন এই যে প্রিন্টের স্টেটমেন্ট, এটাকে এভাবে না লিখে আপনি এভাবে লিখতে পারেন, প্রিন্ট, দেখেন প্রিন্ট অ্যাস্টারিক্স কমা সাম, এভাবে লিখলেও হবে। তারপর স্টপ করে দিবেন, এন্ড করে দিবেন, কাহিনী শেষ। সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে, সিম্পল কোয়েশ্চেন। তারপর আছে নেক্সট। এগুলো সহজ প্রশ্ন, তো এগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। যেগুলো একটু কঠিন এগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। একটু ছোট করে। ওকে, দেখেন 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার, যেহেতু এগুলো সব পূর্ণ সংখ্যা, সো আমরা প্রথমে লিখবো ইন্টিজার সাম, পূর্ণ সংখ্যা, তাই আপনার সাম ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে এই কে ইকুয়াল টু 1 আমরা কেন লিখবো, আর কে ইকুয়াল টু মাইনাস কে আমরা কেন লিখবো, এই দুইটা প্রশ্ন আপনাকে একটু মনে রাখতে হবে। দেখেন এটা হচ্ছে একটা প্রত্যবর্তী ধারা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম থাকলে সেটা প্রত্যবর্তী ধারা। এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে আপনাকে কে মানে একটা ইন্টিজার নাম্বার সমান 1 ধরতে হবে, তারপর আপনাকে ফর্মুলা লিখতে হবে। দেখেন এখানে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। অনেকে ফাইনাল ভ্যালুকে -1 ধরে নেয়, অ্যাকচুয়ালি মাইনাসটা হচ্ছে প্রত্যবর্তী ধারার মাইনাস। আর এই যে 100, 99, 98, 97 এরকম হচ্ছে আপনার 100 থেকে 1 পর্যন্ত, আর ইনক্রিমেন্ট হচ্ছে -1। ইনক্রিমেন্ট আমরা বের করি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তার মানে আমরা যদি 99 থেকে 100 কে বিয়োগ করি তাহলে -1। যদি আমরা 98 থেকে 99 কে বিয়োগ করি তাহলে -1। আমরা যদি 97 থেকে 98 কে বিয়োগ করি তাহলে -1। এইটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট। তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস কে, এই কে টা এই কারণে দিয়েছি কারণ কে ইকুয়াল টু মাইনাস কে, সো এখানে কে ইকুয়াল টু 1, এখানে কে ইকুয়াল টু -1, সো কে ইকুয়াল টু মাইনাস কে, সো এখানে কে সমান যেহেতু 1, সো -1। সো এখানে কে এর মান একবার 1 একবার হচ্ছে -1, তারপর আবার যখন এন্ড করবেন তখন এটা হয়ে যাবে +1। তার মানে ওই কে এর মানের জন্য আসলে প্লাস মাইনাস জিনিসগুলো হয়। সো তারপর এটাকে এন্ড করে দিবেন, প্রিন্ট করে দিবেন, স্টপ করে দিবেন, এন্ড করে দিবেন। ক্লিয়ার কিনা বলেন। আমি খুব দ্রুত শেষ করাবো এগুলো, ঠিক আছে, কারণ এখন ওই ডিটেলস করে কম্পিউটারে রান করে দেখানো পসিবল না, ঠিক আছে। ঠিক আছে, গ্রুপও সো এগুলো তো আছে অলরেডি গ্রুপের মধ্যে, তারপরে দিয়ে দিব, সমস্যা নাই। এই ক্লিয়ার কেন কথা বলেন, কথা না বললে মায়ের দেব, ঠিক আছে, কথা বলতে হবে, কথা বলেন, ক্লিয়ার কিনা বলেন। এরাজ ঢাকা তো শুনছ নি, गेट खुल गया। আচ্ছা এইটা দেখেন, এই প্রশ্নটা দেখেন, এটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমত এটা দেখেন, এটা কিন্তু ইন্টিজার না, এই জন্য সাম ইকুয়াল টু 0.0, আর এখানে কোনো অজানা রাশি নাই, সো এটাকে রিড করার দরকার নাই। বাট এখানে যদি আপনার 100 না মানে 1000 না হয়ে যদি এটা এরকম হতো, 1000 না হয়ে যদি এটা এরকম হতো যে এন মানে এন পদ পর্যন্ত, বা এটা যদি এরকম হতো যে 1/n² পদ পর্যন্ত, তাহলে এখানে আপনাকে আগে রিড করতে হবে এন, রিড করতে হবে এন। মানে যদি অজানা রাশি থাকে তাহলে প্রথম কাজই হচ্ছে এটাকে রিড করে দেয়া। বিষয়টা বোঝাতে পেরেছে। আচ্ছা, তারপরে দেখেন আমরা এটা নিব। এখন প্রথমত আমরা কাজ হচ্ছে এই অংশের যোগফল বের করব, একটু বুঝি। এই অংশের যোগফল বের করব, সো আমরা যদি যোগফল বের করি তাহলে আমরা পাবো π²/6 ইকুয়াল টু হচ্ছে সাম। মানে এই অংশের যোগফলের আমরা একটা নাম দিলাম, মনে করেন সাম, তাহলে এই অংশ সমান হচ্ছে সাম। সো আমরা লিখতে পারি π² সমান 6 সাম, তাহলে পাই সমান হচ্ছে √6 ইন্টু সাম।
এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। তো আমরা এই প্রবলেমটাকে সলভ করতে হলে আগে সাম বের করতে হবে, অর্থাৎ যোগফলের মানটাকে বের করতে হবে। তো আমরা যদি যোগফল বের করতে চাই, তো প্রথমত আমরা দেখেন এই অংশটা নিয়ে কাজ করব। সো মনে করেন আমাদের কোয়েশ্চনটা হচ্ছে এরকম, 1/1 স্কয়ার, মানে 1 কে আমরা 1/1 স্কয়ার লিখতে পারি, প্লাস 1/2 স্কয়ার, এরকম আমরা লিখলাম 1/100, সরি 1000 স্কয়ার পর্যন্ত, মানে যা আছে আর কি। এখানে 100 হলে এখানে 100, 1000 হলে 1000, 1 লক্ষ হোক না 1 লাখ হলে 1 লাখ, যা থাকে তা। সো দেখেন এখানে এই যে বললাম, একটু আগে আমরা বলেছিলাম দুলপের মধ্যে আমরা পরিবর্তনশীল রাশিগুলোকে নেই। সো এখানে দেখেন, এখানে সবগুলা কিন্তু পরিবর্তনশীল রাশি না, এইগুলা কিন্তু পরিবর্তনশীল রাশি নয়। দেখেন এগুলা কিন্তু সেম, মানে উপরের সবগুলা 1, এখানে পাওয়ার সবগুলা হচ্ছে 2। তার মানে পরিবর্তনশীল রাশিটা হচ্ছে হরের ভিত্তিগুলা। তার মানে দেখেন 1 2 3 4 1000, তার মানে 1 থেকে 1000 পর্যন্ত হচ্ছে এটা ডুলো, এটা ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। আর দেখেন 1 2 3 4 5 6, দ্যাট মিন্স এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 1, সো এখানে ইনক্রিমেন্ট লেখার দরকার নাই। এখন আপনি যদি খুশির টেলায় ইনক্রিমেন্ট 1 এখানে লিখে দেন তাও কোনো সমস্যা নাই, বাট দরকার নাই এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, তো সাম ইকুয়াল টু সাম প্লাস, দেখেন এতটুকু পর্যন্ত সবগুলো সূত্রের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে। এখন দেখেন এখানে সবগুলোর উপরে 1 আছে, সো 1, কিন্তু এখানে 0.0 দিতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এখানে যে কোয়েশ্চনটা দেয়া আছে সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের মধ্যে আছে, অর্থাৎ দশমিক বিন্দুর মধ্যে আছে। দশমিকটা কিভাবে বুঝবেন? ভগ্নাংশ হলেই দশমিক, সহজ কথা হচ্ছে এটা। তো এখানে দেখেন এখানে ভগ্নাংশ, সো এখানে অবশ্যই দশমিক আছে, সো আপনাকে 1.0 দিতে হবে। মানে সহজ বিষয় হচ্ছে ভগ্নাংশ হলেই যে ডিজিটটা থাকবে তার পেছনে দশমিক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভগ্নাংশ হলে আপনাকে ফ্লট লিখতে হবে, না হলে রিয়েল লিখতে হবে, দুইটার মধ্যে একটা লিখতে হবে। সো আপনি এখানে ফ্লট লিখতে পারেন অথবা রিয়েল লিখতে পারেন, এনি ওয়ান। তারপর দেখেন 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 1000 স্কয়ার, সো এই সবগুলোকে আমরা নাম দিয়েছি কে, সো লিখবো কে স্কয়ার। সো আপনি সাম পেয়ে গেলেন, এটাকে কন্টিনিউ করে দেন। তাহলে দেখেন পাই সমান কি লিখেছিলাম, স্কয়ার রুট 6 সাম। সো 6, এই যে দেখেন 6, এইটাকেও আপনার 0.0 লিখতে হবে। সহজ কথা হচ্ছে যেহেতু প্রশ্নটা আমাদের ফ্লোটিং পয়েন্টে আছে, তো সবগুলো কনস্ট্যান্টের মান আপনার রিয়েল ফরম্যাটে লিখতে হবে, অর্থাৎ দশমিক মাস্ট বি দিতে হবে। সো যেখানেই আপনার কনস্ট্যান্ট আসবে সেখানেই দশমিক দিতে হবে। আবার খুশির টেলায় এখানে দশমিক দিয়ে দিয়েন না, কারণ এটা ডুলোকের মধ্যে কোনো দশমিক হয় না, ঠিক আছে। তারপর তো এটাকে প্রিন্ট করে দিবেন। তবে এখানে একটা কথা আছে, বলে দিছে এখানে যে 6 দশমিক স্থান পর্যন্ত আপনাকে মান ছাপাতে হবে। কার মান? পাই এর মান। সো এখানে যেহেতু 6 দশমিক, সো এখানে ফরম্যাট ব্যবহার করব। সো ফরম্যাট, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস পাই। এখন এখানে যদি আপনি পাই না লিখে আপনার নাম লিখেন, আউটপুটে আপনার নাম আসবে। সো এখানে আপনি যা দিবেন তাই আসবে। যেহেতু আমাদের পাই বলেছে, সো আমরা পাই লিখলাম। আর এই যে এফ, এফ মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, মানে দশমিক বিন্দু বোঝানো হয়। আর এখানে লিখেছি আমরা 12.6, অর্থাৎ 12 ঘরে মান ছাপাবে, দশমিকের পরে 6 ঘর থাকবে, স্টপ করে দিবেন, এন্ড করে দিবেন, এটি হচ্ছে সলিউশন। এবং মোটামুটি এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। ক্লিয়ার কিনা একটু বলেন। একটু কথা বলি আমরা। অর্পণ পাল, সবাই জুড়ে বলো ক্লিয়ার, জুড়ে বলতে হবে তো। 7 দ্বারা বিভাজ্য, সব বুঝাবো রে ভাই, সব বুঝাবো, পেরা নেওয়ার কিছু নাই। কন্টিনিউ না করলে কি ভুল হবে? ডেফিনেটলি ভুল হবে। আপনি কন্টিনিউ না করলে তো প্রোগ্রাম নিচের দিকে চলে যাবে, মানে একটা মান নিয়ে আপনার আউটপুট চলে আসবে, সবগুলোকে তো এটা আনবেই না, তাহলে ডেফিনেটলি ভুল। এটা বলতে হয় নাকি? কন্টিনিউ মাস্ট বি করতে হবে। আপনি কন্টিনিউ পরিবর্তে যদি এন্ডও দেন তাহলে সমস্যা নাই। দেখেন আপনি যদি এখানে এই 7টা না দেন, মনে করেন দেন নাই, এখানেও দিবেন না, তখন এখানে আপনাকে লিখতে হবে এন্ডো। এখানে যদি লেভেল নাম্বার দেন তাহলে এখানে লেভেল নাম্বার দিতে হবে, এখানে কন্টিনিউ লিখতে হবে। আর যদি আপনি লেভেল নাম্বার না দেন তাহলে শুধু এন্ডো দিলেই হবে। এন্ডো মানে সরাসরি এই ডু লুপে এটা ফেরত চলে যাবে। এই কথা বলেন। আরে ক্লিয়ার না হয়ে যাবে কোথায়, ক্লিয়ার হতেই হবে। তারপরে ওকে আসেন। সো 4 দশমিক স্থান পর্যন্ত বলেই দিছে বেচারা যে 4 দশমিক স্থান পর্যন্ত মান ছাপাতে হবে, তার মানে দশমিকের পরে 4 ঘর। এই যে দেখেন এরকম দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই হচ্ছে দশমিক। আর দশমিকের আগে কি থাকবে আমি জানি না, আমি জাস্ট এটাকে এরকম লিখে দিয়েছিলাম আর কি। ওকে, সো প্রথম বিষয়টা হচ্ছে এই কোয়েশ্চেনের মধ্যে দুইটা অজানা রাশি আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কে। এই এক্স কিন্তু আবার এই এক্স না,
এই দুইটার মধ্যে কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? দুইটা এক্স কিন্তু আলাদা, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। সো এখানে এক্স বলতে কিন্তু ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, সো যেহেতু এখানে অজানা রাশি আছে, আপনার যে কোনো অজানা রাশি থাকলে সেটাকে প্রথমে রিড করতে হবে। যেমন আপনি একটা মেয়েকে খুব পছন্দ করেন, তাকে আপনি চিনেন না বাট আপনি খুব পছন্দ করেন, তো সবার আগে তার সম্পর্কে জানতে হবে। তো এই যে জানার বিষয়টা, এই জানার বিষয়টাকে ফরটান ভাষায় আমরা বলতে পারি রিড। মানে আমরা এটাকে রিড করব, পড়বো, মেয়েটা সম্পর্কে জানবো, ঠিক আছে? যাই হোক, সো প্রথমে আমরা এটাকে রিড করলাম। যেহেতু এখানে দেখেন, এখানে যে এক্স এবং কে, একটু লক্ষ্য করি আমরা, এক্স এবং কে। সো কে কিন্তু এখানে কি, কে কিন্তু ইন্টিজার, কে ইন্টিজার, বাট এক্সটা কি রিয়েল ফরম্যাটে আছে। তো এটার যে যোগফলটা হবে সেটা রিয়েল ফরম্যাটে হলে হতেও পারে। সো এখানে আপনাকে সাম 0.0 ধরতে হবে। আর এই যে 1 দেখেন, এই কোয়েশ্চনটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1, এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার কে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে সবগুলোর বেস হচ্ছে এক্স, সো এক্স কে আমরা ডোলকে নিতে পারবো না, 0 থেকে কে পর্যন্ত হবে তার ডোলক। আর এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, সো ইনক্রিমেন্ট লেখার দরকার নাই। তারপর সূত্র কি, সাম ইকুয়াল টু সাম প্লাস, এতটুকু পর্যন্ত সবার ক্ষেত্রে সেম। এক্স এর পাওয়ার 1 থেকে কে পর্যন্ত, সো 1 সরি 0 থেকে কে পর্যন্ত, সো 0 থেকে কে পর্যন্ত হচ্ছে আই এর মান, সো এক্স টু দি পাওয়ার আই। এখন আপনি যদি এটাকে এভাবে না লিখে এভাবে লিখেন, দেখেন, তাহলেও সমস্যা নাই। এক্স এর পাওয়ার আই, সরি লেখা যাবে না, মানে ডাবল স্টার এক্স এর পরিবর্তে আপনি পাওয়ার দিতে পারবেন না। তারপর কন্টিনিউ দিবেন, এটাকে প্রিন্ট করে দিবেন। আর এখানে বলে দিয়েছে 4 দশমিক, সো এখানে ফরম্যাট দিতে হবে। দেখেন 7 ঘরে মান ছাপাবে, 1 2 3 4 5 6 7, দশমিকের 1 ঘর, দশমিকের পরে 4 ঘর, সো সামনে হবে 2 ঘর। এটাই হচ্ছে সমাধান। ক্লিয়ার কিনা আওয়াজ তুলেন। একেবারে সিম্পল বিষয় ভাই, এগুলা সিম্পল বিষয়, বুঝতে হবে, ঠিক আছে? আমার সময় থাকলে আমি এগুলাকে একেবারে কম্পিউটারে রান করে আউটপুট নিয়ে এসে দেখাতাম। আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে প্রত্যেকটা প্রোগ্রাম কম্পিউটারে রান করে কিভাবে আউটপুট আসে, আউটপুটটা কি হতে পারে, সেগুলো কিন্তু দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা এখানে দেখাচ্ছি না, এটা আমি না হলে ক্লাস দিয়ে দেবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এইটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে, তো এটাতে আর আমরা যাচ্ছি না। ওকে, আসেন ফিবোনাচি ধারা একটু বলেন, এটা কি পারবেন আপনারা? কথা বলেন। এক্স এর মানে কি? এক্স এর মানে হচ্ছে এক্স, ঠিক আছে? যে আমাকে ছেড়ে চলে গেছে সেই হলো এক্স। খুবই সুন্দর। এটাকে সলভ করতে পারবেন আপনারা? একটু বলেন তো, পারবেন? কথা বলেন প্লিজ। আপনারা দেখেন, আমাদের যখন আমরা লাইভ শুরু করেছিলাম অলমোস্ট 250 জনের উপর শিক্ষার্থী ছিল, কিন্তু এখন মাত্র 148 জনে চলে আসছে। মানে কি একটা অবস্থা! এরকম হলে ক্লাস করাতে কি ভালো লাগে বলেন? স্টুডেন্ট থাকবে, কথা বলবে, তখন জিনিসটা আসলে একটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে আর কি। আসেন আমরা একটু বুঝি। তো দেখেন ফিবোনাচি ধারা, সো এখানে দেখেন 50টা পদ সৃষ্টি করার কথা বলা হয়েছে, মানে 50টা পদ প্রিন্ট করতে হবে। তবে এখানে কিছু কথা মনে রাখতে হবে, এই যে 50টা পদ প্রিন্ট করবে, এই প্রিন্ট করা কিন্তু একটা একটা করে প্রিন্ট করবে। দেখেন ফিবোনাচি ধারা কি, 1 1, এইটা হচ্ছে ফিবোনাচি ধারার প্রথম দুইটা পদ। এর পরের পদ হবে এই দুইটাকে যোগ করে, সো 1 1 1 যোগ করলে হচ্ছে 2, এই দুইটাকে যোগ করলে হচ্ছে 3, এই দুইটাকে যোগ করলে হচ্ছে 5, এই দুইটাকে যোগ করলে হচ্ছে 8। সো এইরকম হচ্ছে ফিবোনাচি ধারা, মানে দুইটা পদের যোগফল পরের পদ, তারপরে দুইটা পদের যোগফল তারপরের পদ, তারপর দুইটা পদের যোগফল তারপরের পদ, ঠিক আছে? এটা হচ্ছে ফিবোনাচি ধারা। সো এখানে আপনাকে এরে চলক ব্যবহার করতে হবে। আসলে সময়ের অভাবে আপনাদেরকে এত ডিটেলস বোঝানো সম্ভব হচ্ছে না, এইগুলো আমাদের কোর্সের মধ্যে একেবারে ধামাকাভাবে বোঝানো হয়েছে। সো দেখেন এরে চলক থাকলে ডাইমেনশন ব্যবহার করতে হয়, ডাইমেনশন। সো এখানে n50 মানে হচ্ছে
এখানে ফিবোনাচ্চি ধারার 50টা পদকে বোঝানো হচ্ছে, n50 মানে 50টা পদকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই n50 বলতে আমরা কি বুঝি, n50 মানে হচ্ছে n1, n2, n3, n4। তাহলে দেখেন এখানে n1 বলতে প্রথম পদ, n2 বলতে দ্বিতীয় পদ, n3 বলতে তৃতীয় পদ, n4 বলতে চতুর্থ পদ। এখন যদি আমি n5 লিখি তাহলে হবে সেটা 5। ঠিক আছে, মানে এই যে পদ এইগুলো বলতে এরকম 50টা পদ হচ্ছে ডাইমেনশন। এখন n1 1, n2 কিন্তু 1। আর এই যে দেখেন এখানে কয়টা পদের কথা বলেছে, 50টা পদ। তার মানে এরকম এটা কতটা পর্যন্ত যাবে, n49, n50 মানে 50টা যাবে। সো যেহেতু আমরা প্রথম দুইটাকে আমরা এখানে লিখিয়ে ফেলেছি, কারণ এই দুইটা না জানলে তো আপনি পরের পদগুলো পাবেন না, তাই না? এই জন্য প্রথম দুইটা আপনাকে মাস্টলি জানতে হবে যে ফিবোনাচ্চি ধারার প্রথম দুইটা পদ কি। এই জন্য ডুলুপের মধ্যে হচ্ছে 3 থেকে 50 হবে। অর্থাৎ এই জায়গা থেকে, মানে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে এই 50 পর্যন্ত সবগুলোকে আমরা ডুলুপের মধ্যে নেব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এন জে, তো জে বলতে এখানে হচ্ছে আপনার মানে পরবর্তী মানকে বোঝানো হচ্ছে। সো এখানে আমরা জে সমান 3 থেকে 50, সো জে সমান প্রথমে হচ্ছে 3, সো আমরা লিখবো 3 সমান দেখেন এন জে মাইনাস 2, সো 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 প্লাস 3 minus 1 that means 2, so n1 সমান 1, n2 সমান 1 যোগ করলে 2। তাহলে দেখেন n3 এর মান 2, n3 এর মান 2, এরকম সবগুলো মানকে প্রিন্ট করবে। তারপর এটাকে প্রিন্ট করে দেন, স্টপ করে দেন, এন্ড করে দেন। আর এখানে ফরম্যাট ব্যবহার করবেন, প্রতিটা আপনার 6টা করে প্রিন্ট করবে। সেটা লেভেল নাম্বার এন জে কে প্রিন্ট করবে, জে এর মান হচ্ছে 1 থেকে 50। এখানে যে লেভেল নাম্বার দিবেন সেটা এখানে ফরম্যাট দিবেন ব্ল্যাঙ্ক স্পেস টু 6i। এই যে 6টা করে ছাপাবে, এই জন্য 6টা, আই বলতে এটা আপনার বোঝানো হয় এইটা একটা ইন্টিজার ফিল্ড। ঠিক আছে, যেমন আমরা এখানে যতগুলো আমরা 50টা যে পদ প্রত্যেকটা কিন্তু ইন্টিজার, সো এখানে ইন্টিজার ফিল্ড ব্যবহার করতে হবে। 12 করে এটাকে ছাপাবে, স্টপ এন্ড, কাহিনী শেষ। চেঞ্জ করে আসলেও আপনাকে এটা পারতে হবে। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার কিনা কথা বলেন। একটু আমরা কথা বলি। ওকে, তো আমরা একটু দেখে নিচ্ছি। পরিষ্কার, ওকে। এই দেখেন এটা কি, খুবই সুন্দর একটা জিনিস। সো দেখেন বলেছে 100 থেকে ছোট, তার মানে 1 থেকে 100 মানে 100 থেকে ছোট। সো যেহেতু 1 থেকে 100 থেকে ছোট সংখ্যা বলেছে, সো আমরা এটাকে 1 থেকে 99 পর্যন্ত নিব। আমরা ডুলুপে 1 থেকে 99 পর্যন্ত নিলাম। এখন দেখেন এখানে আমি কিন্তু কোনো লেভেল নাম্বার ব্যবহার করিনি। তো আপনি যদি এখানে লেভেল নাম্বার ব্যবহার করেন তাহলে এখানে লেভেল নাম্বার দিবেন এবং এটা হয়ে যাবে কন্টিনিউ। আর লেভেল নাম্বার যদি না দেন তাহলে তার সমস্যা নাই। এখন দেখেন মোড 6 কে ইকুয়াল 0, অর্থাৎ কে যদি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মনে করেন কে সমান 50। এখন এই 50টা 6 দ্বারা বিভাজ্য কিনা দেখেন, 6 দ্বারা 50 কে যদি আমরা ভাগ করি তাহলে 6 8 হচ্ছে 48, তার মানে এখানে ভাগশেষ 2। সো এটা কিন্তু ইকুয়াল 0 না, এটা হচ্ছে মানে নট ইকুয়াল 0। সো এখানে বলেছে যে 6 দ্বারা বিভাজ্য, তার মানে এটার ভাগশেষ 0 হতে হবে। সো এই 0 হওয়াটাকে ইকুয়াল 0 এর কথা বলা হয়েছে। আর এই মোড হচ্ছে ভাগশেষ, ভাগশেষ। অর্থাৎ যদি 6 দ্বারা কেটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই কে কে প্রিন্ট করতে হবে। এখন আমরা এখানে 50 না নিয়ে যদি আমরা কে সমান 49 নেই, সরি 48 নেই,
48 নেই, তাহলে দেখেন 6 দ্বারা 48 কে ভাগ করলে কিন্তু আপনার 48, তার মানে ভাগশেষ 0। সো প্রিন্ট কে, সেক্ষেত্রে আমরা এই যে 48 কে প্রিন্ট করব, কারণ 48 6 দ্বারা বিভাজ্য। তারপর এটাকে এন্ড করে দিব, মানে আবার আমরা এই লাইনে যাব, তারপর আরেক মান নিব, তারপর এটাকে স্টপ এন্ড করে দিব। মানে হচ্ছে ওই সকল মানগুলোকে প্রিন্ট করবে যেটা 6 দ্বারা বিভাজ্য। এখন যদি এখানে এরকম বলতো যে এটা 6 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা এখানে জাস্ট লিখবো নট ইকুয়াল, দ্যাটস ইট। এই ক্লিয়ার কিনা কথা বলবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে আসেন, এইটার ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? দেখেন একটু ভালো করে দেখেন, একটু জটিল এটা, সো এটার ক্লাস দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এইটা হচ্ছে রাফ বোঝার জন্য ছিল, এটা আমি রান করে দেখিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এইটাও দেখে নেবেন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আসলে একটু এক নজরে দেখে নেন, এগুলো এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটা দেখেন, এইটা আসলে কিছুই করতে হয় না, শুধু এগুলোকে প্রিন্ট করে দিলেই হয়ে যায়। একটি ফরট্রান প্রোগ্রাম লেখো যে 4 অঙ্কের প্রত্যেকটা জোড় সংখ্যা কে, ইহার বর্গ কে স্কয়ার এবং ইহার গণ কে কেউ প্রিন্ট করবে, যাতে কে এর মান ভিন্ন ভিন্ন লাইনে থাকে। এই লাইনটাকে একটু ভালো করে ফোকাস দেবেন। দেখেন এইটার মধ্যে ভুল আসলে এই জায়গাতেই হয়। এখানে আসার পরে আপনার প্রশ্নটা হবে, সেটা হচ্ছে এর আগে আমরা যতগুলো প্রবলেম সলভ করেছি প্রত্যেকটার মধ্যে আমরা কন্টিনিউ বা এন্ডোটা কিন্তু প্রিন্টের আগে করেছি, প্রিন্টের আগে করেছে, কিন্তু দেখেন এখানে কন্টিনিউ কিন্তু প্রিন্টের পরে করবে। এই যে বলেছে ভিন্ন ভিন্ন লাইনে থাকবে, তার মানে একটা মান আমরা নিব, ওইটাকে প্রিন্ট করব, কাহিনী শেষ করব, তারপরে আমরা আরেকটা মান নিব। মানে আগের গুলোতে আমরা একসাথে সবগুলোকে প্রিন্ট করেছি, কিন্তু এখানে একসাথে বলে নাই, ভিন্ন ভিন্ন লাইনে, তার মানে ভিন্ন ভিন্ন ভাবে এটাকে প্রিন্ট করতে হবে, আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে হবে। দ্যাটস ওয়াই এখানে এন্ডোটা আপনার প্রিন্টের পরে হবে, ঠিক আছে? সো প্রথমে আমরা একটা নাম্বারকে প্রিন্ট করব, স্কোয়ারকে প্রিন্ট করব, কিউবকে প্রিন্ট করব। এখন যদি আপনি বলেন যে কেন প্রিন্ট করেছি, এত ডিটেলস বলা সম্ভব না, কারণ এটা জাস্ট রিভিশন ক্লাস। এটা আমরা ডিটেলস আলোচনা করেছি আমাদের পেইড কোর্সের ক্লাসের মধ্যে। সো এটা হচ্ছে জাস্ট আমাদের এই মানগুলোকে যখন আমরা প্রিন্ট করব, যেখানে মনে করেন আমরা প্রিন্ট করব, তখন উপরে এই জিনিসগুলো দেখাবে, আপনার নাম্বার, স্কোয়ার, কিউব। তারপরে এখানে নাম্বার যেগুলো দিবেন সেগুলো দেখাবে, তার স্কোয়ার কত সেগুলো দেখাবে, তার কিউব কত সেগুলো দেখাবে। যেমন মনে করেন 2 দিলেন, সো 2 এর আপনার স্কোয়ার হচ্ছে 4, এটা হচ্ছে 8। 3 দিলেন 9, এটা হচ্ছে 27। এরকম হচ্ছে বিষয়গুলো আর কি। কে এস মানে হচ্ছে কে এর স্কোয়ার, কে সি মানে হচ্ছে কে এর কিউব। তারপরে এটাকে প্রিন্ট করে দিব, 2টা ব্ল্যাঙ্ক স্পেস রাখবো, 4 ডিজিট, 3টা ব্ল্যাঙ্ক স্পেস 8 ডিজিট, এরকম দিয়ে এটাকে এন্ড করে দিব, স্টপ করে দিব, প্রিন্ট করে দিব, শেষ, ঠিক আছে? ডিটেলস বোঝানো এখন সম্ভব না, কারণ এইগুলা তখনই আপনাকে আমি ডিটেলস বোঝাতে পারবো যদি আমি এগুলো আপনাকে কম্পিউটারে রান করে দেখাতে পারি। কোর্সের মধ্যে রান করা আছে, বাট এখন দেখানো সম্ভব না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটু দেখে যাবেন, মৌলিক সংখ্যার অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবেই, এটা অলরেডি আমি অ্যালগোরিদমের মধ্যে দেখিয়েছি, তো এখানে এটা আমি আপনাদেরকে বলছি না। এইটাও দেখে যাবেন, এগুলো একেবারে সিম্পল। দেখেন এইটাতে কি বলেছে আমরা একটু দেখি। এই ফরটানে আবার থিওরি কিসের? ফরটানে কোনো থিওরাম নাই, ঠিক আছে? 3বার ফেল, জীবন শেষ, সো স্যাড। ওকে, সো অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন এখানে দেয়া আছে, আর এটা ব্যবহার করে ইউ, ভি এবং এই ডব্লিউ এর প্রত্যেকটা কম্পিউট করার জন্য আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে। সো প্রথমত এই যে এফটাকে আমরা লিখলাম আর স্কোয়ার, এস স্কোয়ার, টি স্কোয়ার। ইউ সমান আছে এ স্কোয়ার, বি স্কোয়ার, সিক্স স্কোয়ার। এখন এটাকে এটার সাথে আমরা কম্পেয়ার করে দেখেন, আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, এটাকে আমরা তুলনা করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 36 এর সাথে। সো 36 কে আমরা লিখবো জাস্ট 6 স্কোয়ার। সো এখানে আমরা জাস্ট এই যে এফ, এফ বলতে এই ফাংশনের এফ কে বোঝানো হচ্ছে, অর্থাৎ ইউ, ভি, ডব্লিউ এই তিনটাকে এফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সো প্রত্যেকটার সামনে এফ লিখতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। সো এ বি, আর 6.0 মানে এটাকে
রিয়েল ফরম্যাটে লিখতে হবে, কারণ এখানে যে ইউ ভি ডব্লিউ বা এফ, এই যে এফ মূল যে প্রশ্নটা এফ, এটা কিন্তু একটা রিয়েল ভেরিয়েবল, এটা হচ্ছে রিয়েল ভেরিয়েবল। সো এটার ক্ষেত্রেও দেখেন সেম, 4x² 3y² 981। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন 2x² প্লাস 3y² মাইনাস 9²। সো এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে জাস্ট আমরা লিখবো 2x, এই যে 2x², 2x, তারপর হচ্ছে 3y, আর হচ্ছে 9, সবগুলোকে দশমিক দিতে হবে। আর এটার মধ্যে রুট ওভার আছে, রুট ওভার যখনই থাকবে তখনই আপনাকে SQRT লিখতে হবে। আর রুটের ভেতরে যা মান থাকবে সেটা সবসময় পজিটিভ হবে। বইয়ের মধ্যে এই জায়গাতে ABS লিখে নেই, বাট আপনারা ABS লিখে দিবেন, এইটা দ্বারা বোঝাবে এরপরে যা মান আসবো সব মানে হচ্ছে পজিটিভ, সব মানে হচ্ছে পজিটিভ। আর এখানে ফ্লোটিং লিখতে হবে এই কারণে, কারণ এখানে এফটা হচ্ছে আমাদের রিয়েল ফরম্যাট, এফটা হচ্ছে আমাদের রিয়েল ফরম্যাট, বাট ডব্লিউটা কিন্তু রিয়েল ফরম্যাট, বাট এমটা কিন্তু ইন্টিজার। বাট আমরা যখনই সামনেটাকে ফ্লট লিখে দিয়েছি, দ্যাট মিন্স এটা রিয়েল ফরম্যাট হয়ে গিয়েছে। আপনি যখন ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দিবেন তখন এটা সরাসরি ওইটাকেই বোঝাবে, অন্য কিছু না। তো এই হচ্ছে এটার সমাধান, আশা করি ক্লিয়ার। এখানে দেখেন আপনার যে m² মাইনাস 144, সো এখানে কিন্তু কোথাও আপনার y² নাই, তাই এটা 0, আর এটা হচ্ছে 144 কে আমরা লিখতে পারি 12²। আচ্ছা, এইটার ক্লাস আপলোড করে দেবো, ঠিক আছে, এইটার ক্লাস আপলোড করে দেবো, এটা পরীক্ষাতে আসবে মোটামুটি। ইম্পর্টেন্ট ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, যদি আপনারা চান। আপনারা কি চান একটু বলেন তো, তাহলে আমি আপনাদের 6-7টা ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের অনেক লাভ হবে আশা করি। বাংলা প্রশ্নের মতো কোনো প্রশ্ন নাই, 2টা প্রশ্নই আছে আসার মতো, এগুলো আমি বলে দিছি অলরেডি, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু ক্লাস কি ইউটিউব চ্যানেলে আপলোড করা যায়? একটু মতামত দেন প্লিজ। যারা এখনো আমাদের পেজ ফলো করেননি, দয়া করে পেজটা ফলো করবেন সবাই, কারণ কিছুটা হলো বেনিফিট এখান থেকে পাবেন, আশাবাদী আমরা। আপনারা চাইলে কিছু ক্লাস ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিতে পারি, সবটা পসিবল না, বাট কিছু ক্লাস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্লাস আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারি, সবাই একটু জানাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপলোড করে দেবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আপলোড করে দেবো। ওকে, এটাও দিয়ে দেবো না, ঠিক আছে। এগুলো একেবারে সহজ এবং খুবই মজার প্রশ্ন, এগুলা খুবই মজার প্রশ্ন, মানে এগুলো যে কি পরিমাণে মজা পাবেন আপনি করার সময় আপনি চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে। আপলোড করে দিব না এগুলা। দেখেন একেবারে সিম্পল একটা কোয়েশ্চেন, মনে করে XYZ হলো টি এর নিম্নোক্ত ফাংশন, XYZ একটি 4 টার্ম প্রোগ্রাম লিখো যা টি কে পড়বে এবং এগুলোকে প্রিন্ট করবে। সো প্রথমত হচ্ছে টি কে পড়ার কথা বলেছে, সো আমরা টি কে পড়বো, সো পড়ার জন্য রিড টি। এক্স, এক্স সমান যা আছে এটাকে লিখলাম, ওয়াই সমান যা আছে লিখলাম, জেড সমান লিখলাম, তারপর টি এক্স ওয়াই জেড এগুলাকে প্রিন্ট করে দেন, স্টপ করে দেন, এন্ড করে দেন, কাহিনী শেষ। একেবারে সিম্পল, একেবারে সিম্পল, ঠিক আছে। মানে আপনাদের কাছে মনে হতে পারে আমি রিডিং পড়াচ্ছি, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। এইটা আমি কম্পিউটার রান করে আপনাদেরকে দেখাতে পারবো, বাট এখন দেখানোর মতো সময় নাই, তো জাস্ট আপনাদেরকে মূল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। ফ্লো চার্ট এগুলো একটু করবেন, ঠিক আছে। দেখেন এইগুলোর আসলে এখন বোঝানো সম্ভব না, এগুলো বিশাল বিশাল বিষয় এক একটা। এই যে দেখেন সাজেশনে যেগুলো দিয়েছিলাম অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ফোরট্রান থেকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, জাস্ট ইন্টারফেস গুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা যখন ফ্লোচার্ট অঙ্কন করবেন, একটু বলি, আপনারা যখন ফ্লোচার্ট অঙ্কন করবেন তখন এই যে আমি যে চিত্রটা অঙ্কন করেছি, দেখেন এখানে আমরা একটা ইলিপস অঙ্কন করেছি, এখানে আমরা একটা সামান্তরিক অঙ্কন করেছি, এখানে হচ্ছে একটা আয়ত, এখানে রম্বস, এখানে আপনার আয়ত, আবার এখানে রম্বস, তারপরে এখানে হচ্ছে সার্কেল, যেটাকে আমরা কানেক্টর বলে থাকি। এইগুলা আপনার মনে রাখতে হবে যে কোন ফরম্যাটের জন্য আমরা কোন ধরনের এই সাইন ইউজ করব, অর্থাৎ কখন আমরা রম্বস ইউজ করব, কখন আমরা সামান্তরিক ইউজ করব, কখন আমরা সার্কেল ইউজ করব। এইটার অ্যালগরিদমের মানে ফ্লোচার্টের একটা চার্ট আছে বইয়ের মধ্যে, যে কখন কি ইউজ করতে হয় ওই অনুযায়ী আপনাকে বসাতে হবে, ইচ্ছা মতো বসানো যাবে না। আর এইগুলো পেন্সিল দিয়ে অঙ্কন করবেন, ঠিক আছে, ফ্লোচার্ট অঙ্কন করবেন পেন্সিল দিয়ে, ফ্লোচার্ট অঙ্কন করবেন পেন্সিল দিয়ে।
ফ্লোচার্ট অঙ্কন করবেন পেন্সিল দিয়ে, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। আর আপনারা যখন কোনো প্রশ্ন যদি অ্যালগরিদম, ফ্লোচার্ট, ফোটন তিনটেই আসে সেটাকে মেনশন করবেন। যেমন এখানে আমি দেখেন ফ্লোচার্ট লিখেছি, তারপর হচ্ছে এখানে আমি অ্যালগরিদম লিখেছি, তারপর এখানে আমি ফোরটান লিখেছি, মানে এগুলোকে মেনশন করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা তো আমি আপনাদের ক্লাস দিব দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়, সো এটা এখানে বলছি না। পূর্ণ সংখ্যাটা পড়বেন, যে একটা মৌলিক সংখ্যা n পড়বে এবং এটা মৌলিক কিনা তা যাচাই করতে হবে। এইটা অনেক ভাবে সলভ করা যায়, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভাই, কোনোভাবেই স্কিপ করা যাবে না। একটু দেখে নেন, এক নজরে দেখে নেন, দেখেন কত সুন্দর কিউট একটা চিত্র, তাই না? কত সুন্দর। ক বিভাগের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি গত দুইটা সাবজেক্টের মধ্যে আমি পেজে আপলোড করব? বলেন তো। এগুলো সব খ এবং গ বিভাগের জন্য, ঠিক আছে? খ এবং গ। আপনারা সবাই ভিডিও দেখতেছেন কিন্তু পোস্টে একটা লাইকও দেন নাই, সো স্যাড। মানে লাইভ ক্লাস শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, তাহলে তো এই পোস্টটা বেশি মানুষের কাছে যায়। আসেন, এটা পরিসংখ্যানের অঙ্ক, পারবেন এটা? দেখেন, একটি সেট দেয়া আছে x1 x2 x3, বিবেচনা করো এখান থেকে গাণিতিক গড়, এটা হচ্ছে গাণিতিক গড়, ঠিক আছে? গাণিতিক গড়, এভারেজ, বেদাঙ্ক, বার, আদর্শ বা প্রচলিত ব্যবধান, এসডি নির্ণয় করতে হবে। সো দেখেন এখানে, এটাকে পারবেন সলভ করতে? একটু বলেন তো। দাঁড়াতে দাঁড়াতে প্রচুর পরিমাণে পায়ে ব্যথা করতেছে, ঠিক আছে? মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা করতেছে। সারা দিন থেকে দাঁড়িয়ে আছি, 5 মিনিট বসার মতো সময় পাই নাই। সো আমাকে দ্রুত শেষ করে দিতে হবে, কিছু করার নাই আসলে। বেশি সময় আসলে আর এখানে ক্লাস নেওয়া সম্ভব না, সো যত দ্রুত শেষ করা যায় আমি শেষ করে দিব। দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার পরিসংখ্যানের অঙ্কগুলোর ক্ষেত্রে প্যারামিটার ব্যবহার করতে হয়। প্যারামিটার ব্যবহার করবেন, ডাইমেনশন ব্যবহার করবেন, রিড করবেন, সাম লিখবেন, মানে একটু দেখে নেন এগুলা, ঠিক আছে? এখন আসলে কথা বলার মতো এনার্জি নাই এখন শরীরে। এই দেখেন, নোটস গুলা পেজে আপলোড করে দেবো, ঠিক আছে? ম্যাট্রিক্সের অঙ্কগুলো একটু দেখে যাবে, ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন শিওর আসবে, ভাগ্য ভালো থাকলে দুইটা প্রশ্ন কিন্তু ম্যাট্রিক্স থেকে আসতে পারে, সো এটা মাথায় রাখবেন, ম্যাট্রিক্সটা মাচ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসবেই ভাই, কেউ আটকাতে পারবে না। এই যে প্রশ্নটা, কত সুন্দর একটা প্রশ্ন, আসবেই পরীক্ষাতে। এটা পারেন সাব প্রোগ্রামের? একটু বলেন তো। যে কোনো নিয়মে করা যাবে, সমস্যা নাই তো। ক আর গ দুইটা মিলেই হচ্ছে এগুলা, খ আর গ তো আলাদা কোনো বিষয় না, ঠিক আছে? এটা পারবেন সলভ করতে? একটু বলেন। ক্লিয়ার? আচ্ছা দেখেন তো ক্লিয়ার কিনা, সমস্যা নেই কিছু। আচ্ছা, সাব প্রোগ্রাম খুবই সহজ, দেখেন আমি একটু বলি শুনেন। এখানে তিনটা ইন্টিজার নাম্বার দেয়া আছে, এল এম এন। সো যদি আপনার প্রশ্নের মধ্যে দুইটা জিনিস বের করতে বলে একসাথে, যেমন অনেক প্রশ্ন পাবেন যেখানে একটা জিনিস বের করতে বলবে, যেমন আপনাকে বললো ফ্যাক্টোরিয়াল বের করার জন্য, সো এখানে এক ধরনের জিনিস বের করতে বলেছে, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন ফাংশন সাব প্রোগ্রাম, ঠিক আছে?
আর যদি দুইটা কাজ একসাথে করতে হয় বা দুইটা মান একসাথে বের করতে হয়, সেক্ষেত্রে সাবরুটিন সাবপ্রোগ্রাম ব্যবহার করতে হয়। আর সাবরুটিন সাবপ্রোগ্রাম বের করার ক্ষেত্রে সাবরুটিন রেজাল্ট লিখতে হয়, ঠিক আছে। সো এখানে দেখেন আপনার বলেছে বড় সংখ্যাটি বের করার জন্য এবং সেগুলোর যোগফল নির্ণয় করার জন্য। সো দুইটা কাজ, একটা হচ্ছে লার্জ নাম্বার এবং আরেকটা হচ্ছে তার যোগফল। সো প্রথমে আমরা লিখবো সাবরুটিন রেজাল্ট, LMN লিখলাম, এই যে যেগুলো লিখেছে। লার্জ মানে বড় সংখ্যা, এই যে বড় সংখ্যা, আর যোগফল মানে হচ্ছে সাম, ঠিক আছে। এখন আমরা লিখলাম ইন্টিজার সাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা ইন্টিজার লার্জও লিখতে পারি। অবশ্যই পারি, কারণ লার্জ যেটা আছে এটা একটা ইন্টিজার, ঠিক আছে। বাট এটা লেখার দরকার হয় না, কারণ হচ্ছে এখানে LMN এগুলো এমনিতেই পূর্ণ সংখ্যা, সো এটা লেখার দরকার হয় না। সো এগুলো যদি আমরা যোগফল বের করি, এই হচ্ছে যোগফল। এখন দেখেন লার্জ লেস দেন এম, একটু লক্ষ্য করি, লেস দেন এম, তার মানে এখানে এমটা হচ্ছে বড়। দেখেন লার্জ হচ্ছে এম, আর যদি লার্জ লেস দেন এন হয় তাহলে এনটা হচ্ছে বড়। আর আমরা সাবরুটিন সাবপ্রোগ্রাম করি আর ফাংশন সাবপ্রোগ্রাম করে যাই করি না কেন এটাকে রিটার্ন করতে হয়। সো রিটার্ন করে দিব, এন্ড করে দিব, করে আমরা মূল প্রোগ্রামে চলে যাব। সো আমরা এখন চলে যাব মূল প্রোগ্রামে, যে দেখেন মূল প্রোগ্রাম। সো এখানে অবশ্য আপনাকে ইন্টিজার সাম লিখতে হবে। এখন আপনাকে এখানে রিড করতে হবে। দেখেন আপনি কিন্তু LMN এগুলাকে কিন্তু রিড করেন নাই, করছেন? করেন নাই, বাট এখানে করতে হবে। কারণ আপনার আপনার যে সাব প্রোগ্রাম থাকবে, সাব প্রোগ্রামে কোনো কিছুকে রিড করা যাবে না, কোনো কিছুকে প্রিন্ট করা যাবে না। অর্থাৎ ইনপুট এবং আউটপুটের সকল কাজ করা হবে কলিং প্রোগ্রাম বা মূল প্রোগ্রামে। সো রিডের যত কাজ আছে সেগুলো মূল প্রোগ্রামে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে LMN যেহেতু আমাদের কোয়েশ্চেনের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা IJK কে কেন প্রিন্ট করব? দরকার নাই, কইরেন না, আপনাকে কে বলছে করার জন্য? বাদ দেন এটা, এখানে রিড করেন। কি রিড করব? LMN, মানে এগুলোকে রিড করেন, সমস্যা নাই তো ভাই। আপনি LMN কে রিড করতে পারেন অথবা নতুন তিনটা ইন্টিজার নাম্বারকে রিড করতে পারেন। সো আমরা জানি যে IJKLMN এই 6টা হচ্ছে ইন্টিজার নাম্বার। এই 6টার মধ্যে LMN বাদ, কারণ এটা অলরেডি নেওয়া হয়েছে। সো এই তিনটাকে এখানে রিড করা হয়েছে। আর আপনি যদি তিনটাকে রিড না করে LMN কে করেন তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাকে প্রিন্ট করে দেন, মানে সামকে প্রিন্ট করে দেন, লার্জকে প্রিন্ট করে দেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি সাবরুটিন সাবপ্রোগ্রাম করবেন তখন উপরে কিন্তু রেজাল্ট লিখতে হয়েছে, এখানে কল রেজাল্ট লিখতে হবে। সেক্ষেত্রে আপনার IJK লার্জ এবং সাম এগুলোকে লিখে দিতে হবে। দ্যাটস ইট, এটি হচ্ছে এটার সমাধান। জাস্ট মূল ফরম্যাটটা বুঝে যাবেন, কাহিনী শেষ। আর ফ্যাক্টোরিয়ালটা আপনারা নিজে করবেন, আর এক বিন্দু পরিমাণ এনার্জি নাই। ফ্যাক্টোরিয়ালটা নিজে করবেন, আশা করি পারবেন, ঠিক আছে। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন, আমি একটু শুনি, তারপর শেষ করে দিব। 250 জন থেকে 82 জন চলে এসেছে। আপনাদের কার কি কি প্রশ্ন আছে একটু বলেন, না হলে আমি শেষ করে দিব এখনই। এই কথা বলেন, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন। হ্যাঁ, সাজেশন পেজে আপলোড করে দিব, সমস্যা নাই। আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? না থাকাটা ভালো, সমস্যা নাই, খুবই ভালো বিষয়। আপনার প্রশ্ন নাই মানে আপনি সব পারেন, হুইচ ইজ গুড, ওটা আনন্দের বিষয়। পাশ করার জন্য কোন চ্যাপ্টার আগে পড়বো? যেগুলো বলছি এগুলো সব করবেন, ঠিক আছে। চ্যাপ্টার হিসাব করে লাভ নাই। 15 থেকে 22 সাল পর্যন্ত পড়লে আপনি A+ পাবেন। সেলস ইন ব্যাংকিং প্রোগ্রামে এটা করা লাগবে, করে দেন, সমস্যা কি। ক বিভাগেরটা আজকে দিতে না পারি কালকে দিয়ে দিব, কারণ অলরেডি রাত 12টা বাজে। মানে এখন আর কিছু পারবো কিনা আমি আসলে জানি না, বাট আই উইল ট্রাই, চেষ্টা করব। আর কোনো প্রশ্ন? যাই হোক, যেহেতু আপনাদের প্রশ্ন নাই, আমি শেষ করে দিচ্ছি।
আর তার আগে আপনাদের কিছু সতর্কতা আমি দিয়ে দিই, ঠিক আছে? আপনারা যখন ফরটার্ন প্রোগ্রামিং লিখবেন তখন আপনার ক্যাপিটাল এবং স্মল লেটার এই দুইটাকে কোনোভাবেই একসাথে করা যাবে না, কোনোভাবেই একসাথে লেখা যাবে না, কোনোভাবেই না। হয়তোবা ক্যাপিটালে লিখবেন, নয়তোবা স্মল আলফাবেটে লিখবেন। দুইটাকে একসাথে করলে আপনার প্রোগ্রাম ভুল হবে, মার্কস কাটা যাবে, পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে? আর আনসার করার সময় দেখবেন যে ভুলবশত কোথাও যাতে ডট না পড়ে, কমা না পড়ে, কারণ এই ডটগুলো প্রোগ্রামের একটা অংশ হয়ে যায়, ঠিক আছে? কমা প্রোগ্রামের একটা অংশ হয়ে যায়। সো খাতা একেবারেই নিট এন্ড ক্লিন রাখতে হবে। ফরটানের লেখা খুবই কম, আপনি চাইলে 1 ঘন্টায় পরীক্ষা শেষ করতে পারবেন, কারণ খুবই কম লেখা, বাট প্রোগ্রামিং টাইপের জিনিস, এই জন্য আমরা একটু কনফিউজড হয়ে যাই। সো ঠান্ডা মাথায় আনসার করবেন, দেখবেন পরীক্ষা খুবই ভালো হবে। এছাড়াও যদি আপনাদের কারো কিছু বলার থাকে, বোঝার থাকে, জানার থাকে, আমি অলওয়েজ আপনাদের সাথে আছি। আপনারা আমার আইডিতে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারেন, অথবা পেজেও যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালো করে পরীক্ষা দিবেন। এবং এটাই লাস্ট পরীক্ষা, এই অনার্স দ্বিতীয় বর্ষে নেওয়া আমার লাস্ট লাইভ ক্লাস, কারণ গণিতের পরীক্ষা এইটাই শেষ, মানে মেজরের কথা বলছি। নন মেজরের লাইভ ক্লাস হবে, বাট মেজরের এইটাই হচ্ছে লাইভ সেশন লাস্ট। সো সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।